হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কুন্তল মহিন্দার তোমাদের সাথে 15th জানুয়ারি 2024 এর ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাস করব উইথ স্ট্যাটিক জিকে। দেখো, আজকের ফ্রি ক্লাস কি কি রয়েছে ইউটিউবে আমি সেগুলো তোমাদের সাথে একটু ডিসকাস করে দিই। যারা নতুন রয়েছে একবার দেখে নেবে। সকাল 6টার সময় তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স আমি করাবো। 10টার সময় তোমাদের আজকে PYQ করাবো, বিখ্যাত ব্যক্তিত্ব, যেগুলো তোমাদের পিএসসিতে জিজ্ঞাসা করা হয়েছে, ফুড এসআই, মিসলেনিয়াস, ক্লার্কশিপ, এগুলোতে খুব ইম্পর্ট্যান্ট একটা ক্লাস। 40টার মতো PYQs আছে, বাট এইগুলো দেখলে তোমরা বুঝতে পারবে এক্স্যাক্ট এই টপিকটা থেকে তোমাদের কোন কোন জায়গাগুলো পড়তে হবে। তো এটাও আজকে 10টার সময় হবে। 12টার সময় তোমাদের আজকে একজন নতুন স্যারের জিকে ক্লাস হবে, PIQ বেসড ক্লাস। এটা তোমরা যারা যারা WBP দেবে, SSC GD দেবে, বা ধরো পিএসসির পরীক্ষা দিচ্ছ, সবাই এটা ফলো করতে পারো। জিকে প্র্যাকটিস ক্লাস আজকে নতুন স্যারের হবে 12টা থেকে। 7টার সময় আমি তোমাদের পিএসসি জিকে বুস্টার করাবো লাইভ। আর 8টার সময়ও আজকে নতুন একজন ম্যামের ম্যাথের ক্লাস হবে, ম্যাথের প্র্যাকটিস ক্লাস PYQ বেসড। এছাড়া 2023-এর যে কারেন্ট অ্যাফেয়ার্সের ইয়ারবুক এটা তোমাদের লঞ্চ হবে 18 তারিখে। ওকে, 18th জানুয়ারি তোমাদের ইয়ারবুক 2023 লঞ্চ হচ্ছে। নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে তোমরা এটা পাবে। আর বৃহস্পতিবার মানে 18th জানুয়ারি 10টা থেকে তোমাদের একটা বড় ম্যারাথন হবে 2023-এর যাবতীয় যা কারেন্ট অ্যাফেয়ার্স আছে সেটার জন্য একটা ফুল ম্যারাথন ক্লাস হবে। প্রায় তোমার 2 থেকে 2.5 ঘন্টার একটা ক্লাস হবে। আর এটা হবে 10 AM 10টার সময়। তো এটা তোমাদের আজকেই শিডিউল করে দেওয়া হবে। এবং টেলিগ্রাম চ্যানেলে তোমরা সবাই নজর রাখবে প্রতিদিন অন্যান্য ক্লাস কোথায় কি হচ্ছে না হচ্ছে। যেমন ধরো আমাদের অন্য চ্যানেলে ইংরাজি ক্লাসও হচ্ছে, তো এগুলোর জন্য তোমরা কি করবে, আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে রাখবে। আর আমাদের অ্যাপটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, তোমরা গুগল প্লে থেকে গিয়েও ডাউনলোড করে নাও। এখানে তোমাদের বিভিন্ন পেড ব্যাচেস, ফ্রি মক টেস্ট, ফ্রি উইকলি টেস্ট এগুলো চলছে। আপকামিং সানডেতে তোমাদের ক্লার্কশিপের ফুল লেন্থ টেস্ট হবে। যেমন এই সপ্তাহে তোমাদের ফুড এসআইয়ের হয়েছে, আবার ক্লার্কশিপের টেস্ট হবে তোমাদের হচ্ছে 21 জানুয়ারিতে। ক্লিয়ার? আর তার সাথে সাথে তোমাদের এখন KP SI সার্জেন্টের জন্য ফুল লেন্থ মক টেস্ট অলরেডি দেখো ফ্রি উইকলি টেস্টে গেলেই তোমরা সবাই দিতে পারবে। ওখানে অলরেডি টেস্ট দেওয়া রয়েছে, তোমরা ওখান থেকে গিয়ে ফ্রি টেস্ট সবসময় দিয়ে যাও, ঠিক আছে, ফ্রি উইকলি টেস্টে। WB ফুড এসআই ব্যাচের আজকেই তোমাদের লাস্ট ডেট 15th জানুয়ারি 750-তে এই ব্যাচটা পাওয়ার আজকেই তোমাদের লাস্ট ডেট। আগামীকাল থেকে এটা ইনক্রিজ হয়ে যাবে। এখানে তোমাদের শুধুমাত্র অর্থনীতি বাদ দিয়ে প্রত্যেকটা সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ সব মক টেস্ট অ্যাড করে দেওয়া হয়েছে। চ্যাপ্টার ওয়াইজ সব মক টেস্ট তোমরা গেলেই ওখানে দেখতে পারবে। কেমন? আরও ডিটেলসের জন্য এই নাম্বারে যোগাযোগ করো। এখানে তোমাদের পুরো চ্যাপ্টার ওয়াইজ ক্লাস রয়েছে, ইতিহাসের 38টা, ভূগোলের 19টা, এগুলো সব কটা রয়েছে। কেমন? আর ক্লার্কশিপের ব্যাচও তোমাদের চলছে, বিস্তারিত অধ্যায়ভিত্তিক ক্লাস। তোমরা এটাও জয়েন করে নাও জানুয়ারি পর্যন্ত। এই প্রাইস তোমাদের এখানে রয়েছে। এই নাম্বারে আরও ডিটেলসের জন্য যোগাযোগ করো। আজকে প্রথম প্রশ্নতে চলে আসবো। বিখ্যাত গায়িকা প্রভা আত্রে 2024 সালের 13ই জানুয়ারিতে মারা যান। ইনি কোন হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের সদস্য ছিলেন? দেখো, 2024 সালের 13th জানুয়ারিতে মারা গেছেন বিখ্যাত গায়িকা প্রভা আত্রে, যিনি কিরানা ঘরানার একজন মানে ক্লাসিক্যাল মিউজিকের মেম্বার ছিলেন। বিখ্যাত শাস্ত্রীয় গায়িকা প্রভা আত্রে 13th জানুয়ারি 2024-এ পুনেতে মারা যান। হৃদরোগে আক্রান্ত হয়ে 92 বছর বয়সে মারা গেছেন গায়িকা প্রভা আত্রে। কিরানা ঘরানার সাথে তিনি সম্পর্কিত। হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের কিরানা ঘরানার সাথে যুক্ত ছিলেন। সঙ্গীতের ক্ষেত্রে অবদানের জন্য তিনি ভারত সরকার কর্তৃক 3টে মর্যাদাপূর্ণ পদ্ম পুরস্কারেই ভূষিত হয়েছিলেন। দেখো, গায়িকা প্রভা আত্রে 2022 সালের জানুয়ারিতে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মবিভূষণে ভূষিত হন। এর আগে 1990-এ পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন এবং 2002 সালে পেয়েছেন পদ্মভূষণ। 1991 সালে ইনি সঙ্গীত নাটক একাডেমি পুরস্কারে ভূষিত হন। এগুলো তোমরা খুব ভালো করে দেখে রাখবে, যদি তোমাদের কাছে প্রশ্ন আসে যে 2022 সালে কোন মানে আমাদের ক্লাসিক্যাল মিউজিশিয়ান
এই পদ্মভূষণ পুরস্কার পান, দিয়ে তোমাদের ধরো ওখানে অপশানে দিয়ে দিল গায়িকা প্রভা আত্রে, তোমরা কিন্তু ভাববে না যে 2022 সালের কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে। তোমাদের কিন্তু এটা 2024 সালেরই কারেন্ট অ্যাফেয়ার্স, কিন্তু 2024 সালে প্রভা আত্রে প্রয়াত হয়েছেন এবং তিনি কত সালে রিসেন্ট কোনো পদ্ম পুরস্কার পেয়েছেন সেই ব্যাপারে তোমাদের জিজ্ঞাসা করা হতে পারে। তো এই জায়গাগুলো সবসময় খেয়াল রাখবে, এটা খুবই ইম্পর্টেন্ট, খুব ভালো করে মনে রাখবে। সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার 1991 সালে ইনি পেয়েছেন। জাতীয় কালিদাস পুরস্কার পান, ঠাকুর একাডেমি রত্ন পুরস্কার পান, দীননাথ মঙ্গেশ পুরস্কার পান, হাফেজ আলী খানের মতো পুরস্কারেও ভূষিত হয়েছেন ইনি। ঠিক আছে, পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়া লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডও ইনি পেয়েছিলেন, প্রভা আত্রে। নেক্সট হচ্ছে ক্লিন সার্ভে 2023-এ কোন দুটো শহর ক্লিনেস্ট গঙ্গা সিটি পুরস্কার পেয়েছে? ক্লিন সার্ভে 2023-এ কোন দুটো শহর ক্লিনেস্ট গঙ্গা সিটি পুরস্কার পেয়েছে? দেখো, বারাণসী আর প্রয়াগরাজ। বারাণসী আর প্রয়াগরাজ পেয়েছে ক্লিনেস্ট গঙ্গা সিটি পুরস্কার ক্লিন সার্ভে 2023-এ। উত্তরপ্রদেশের বারাণসী আর প্রয়াগরাজ গঙ্গার পরিচ্ছন্ন শহর হিসেবে বেছে নেওয়া হয়েছে এই দুটোকে। MHOW ক্যান্টনমেন্ট বোর্ড মধ্যপ্রদেশের সবচেয়ে পরিচ্ছন্ন ক্যান্টনমেন্ট শহর হিসেবে পুরস্কৃত হয়েছে। 2016 সাল থেকে স্বচ্ছ ভারত আরবান মিশনের অধীনে কেন্দ্রীয় আবাসন আর নগর বিষয়ক মন্ত্রক MOHUA দ্বারা পরিচালিত স্বচ্ছ সর্বেক্ষণ হলো শহুরে স্যানিটেশন আর স্বাস্থ্যবিধির উপর বিশ্বের বৃহত্তম সমীক্ষা। দেখো, উত্তরপ্রদেশ রিলেটেড আমরা দেখে নিই, অনেক ইম্পর্টেন্ট স্ট্র্যাটেজিকে রয়েছে। যেমন উত্তরপ্রদেশ ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য, লোকসভায় উত্তরপ্রদেশের সর্বাধিক সদস্য সংখ্যা থাকে, 80টা আসন থাকে। প্রত্যেকটা ইম্পর্টেন্ট স্ট্র্যাটেজিকে ভালো করে নোট করে রাখবে। রাজ্যসভায় উত্তরপ্রদেশের প্রতিনিধিত্ব সব থেকে বেশি, 31টা সদস্য, মানে 31টা আসন থাকে রাজ্যসভার ক্ষেত্রে। উত্তরপ্রদেশ হাইকোর্ট এলাহাবাদে রয়েছে, উত্তর মধ্য রেলওয়ে সদর দপ্তর এলাহাবাদে রয়েছে। চৌধুরী চরণ সিং আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় রয়েছে? লখনৌতে, মানে উত্তরপ্রদেশের লখনৌতে। উত্তরপ্রদেশে ভারতের সবচেয়ে বেশি সংখ্যক স্মৃতিস্তম্ভ রয়েছে। উত্তরপ্রদেশ হলো সেই রাজ্য যেখান দিয়ে অধিকাংশ সংখ্যক জাতীয় মহাসড়ক চলে যায়। প্রত্যেকটা ইম্পর্টেন্ট স্ট্র্যাটেজিকে। উত্তরপ্রদেশ হলো ভারতের চিনির বাটি, উত্তরপ্রদেশকে বলা হয় ভারতের চিনির বাটি। উত্তরপ্রদেশ হচ্ছে এশিয়ার প্রথম সাইকেল হাইওয়ে। ভারতের প্রথম এয়ার মেল সিস্টেম এলাহাবাদে প্রতিষ্ঠিত হয়েছিল। এশিয়ার প্রথম DNA ব্যাংক উত্তরপ্রদেশের লখনৌতে খোলা হয়েছিল। সেন্ট্রাল ড্রাগ রিসার্চ ইনস্টিটিউট কোথায় আছে? উত্তরপ্রদেশের লখনৌতে। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সুগার টেকনোলজি কোথায় রয়েছে? কানপুরে। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ পালস রিসার্চ কানপুরে রয়েছে। বেনারস বিশ্ববিদ্যালয় উত্তরপ্রদেশের বারাণসীতে রয়েছে। নারোডা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এটাও কিন্তু উত্তরপ্রদেশে রয়েছে। এছাড়া লখনৌয়ের নবাবদের শহর নামে পরিচিত। লখনৌটা, উত্তরপ্রদেশের লখনৌটাকে বলা হয় নবাবদের শহর। কানপুর উত্তর ভারতের ম্যানচেস্টার নামে পরিচিত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কানপুরকে ভারতের চামড়ার শহরও বলা হয়। কানপুর উত্তরপ্রদেশের শিল্প আর অর্থনৈতিক রাজধানী হিসাবেও পরিচিত। এলাহাবাদ প্রধানমন্ত্রীদের শহর হিসাবে পরিচিত। উত্তরপ্রদেশের বৃন্দাবন বিধবাদের শহর নামে পরিচিত এবং আলিগড় তালা উৎপাদনের জন্য বিখ্যাত। সবকটা ইম্পর্টেন্ট তোমাদের জন্য। বারাণসী ভারতের ধর্মীয় রাজধানী হিসাবে পরিচিত। বারাণসী কাশী নামেও পরিচিত। আর এই বারাণসী হচ্ছে গঙ্গা নদীর তীরে অবস্থিত একটা বিখ্যাত হিন্দু পবিত্র শহর। পৌরাণিক কাহিনী অনুযায়ী শহরটি হিন্দু দেবতা শিব দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। বারাণসী প্রধানত শৈব ধর্মের সাথে যুক্ত। আর দশস্বমেধ ঘাট বারাণসীর সবচেয়ে পবিত্র স্থান। নেক্সট, ইউপিএসসির সম্প্রতি নিযুক্ত সদস্যকে। ইউপিএসসির সম্প্রতি নিযুক্ত সদস্য হচ্ছেন শিলবর্ধন সিং। এবং এর সাথে সাথে আমরা ইউপিএসসি রিলেটেড আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে কি আছে সেগুলো সবকটা খুব ভালো করে দেখে নেব। দেখো, সম্প্রতি প্রাক্তন CISF মহাপরিচালক শিলবর্ধন সিং ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন বা ইউপিএসসির নতুন সদস্য হিসাবে নিযুক্ত হয়েছেন। শিলবর্ধন একজন 1986 ব্যাচের IPS অফিসার। ইউপিএসসি হলো একটি সাংবিধানিক সংস্থা যেটা ভারতের সংবিধানের 315 থেকে 323 নম্বর ধারায় পার্ট 14 এর অধীন প্রতিষ্ঠিত। এর প্রাথমিক কাজ 320 অনুচ্ছেদের অধীনে নির্ধারিত দায়িত্ব আর বাধ্যবাধকতা পালন করা। ইউপিএসসি ভারত সরকার কর্তৃক বিজ্ঞাপিত পরীক্ষার নিয়ম অনুসারে বিভিন্ন পরীক্ষা পরিচালনার জন্য দায়ী। ইউপিএসসি প্রতিষ্ঠার উদ্দেশ্য ভারত সরকারের বিভিন্ন গ্রুপ A, গ্রুপ B পরিষেবাগুলির জন্য যোগ্যতার ভিত্তিতে প্রার্থীদের নির্বাচন এবং সুপারিশ করার জন্য এই পরীক্ষাগুলো একটা ন্যায্য এবং সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে পরিচালনা করা।
ইউপিএসসির প্রথম সভাপতি আমরা যদি দেখি স্যার রস বেকার 1926 থেকে 1932 পর্যন্ত ছিলেন। ইউপিএসসির প্রথম মহিলা সভাপতি রোজ মিলিয়াম বেথো 1992 থেকে 1996 পর্যন্ত ছিলেন। স্বাধীনতার পরে প্রথম ইউপিএসসির সভাপতি এইচ.কে কৃপালিনী 1947 থেকে 1949। আর ইউপিএসসির বর্তমান সভাপতি মনোজ সোনি রয়েছেন। রাষ্ট্রপতি কোন ধারার অধীনে ইউপিএসসির চেয়ারম্যান ও সদস্যদের অপসারণ করেন? যদি এই রিলেটেড এই কোয়েশ্চেনটা তোমাদের আসে, কি করবে তোমরা? আর্টিকেল 317, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রচুর রিপিট হয় এই প্রশ্নটা। দেখো, চেয়ারম্যান আর সদস্যদের নিয়োগ যদি আমরা দেখি ইউপিএসসি, তাহলে 316 অনুযায়ী রাষ্ট্রপতি এই ইউপিএসসি বা একটা যৌথ কমিশনের ক্ষেত্রে এবং রাজ্যের গভর্নর মানে রাজ্যপাল একটা রাজ্য কমিশনের ক্ষেত্রে পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান আর অন্যান্য সদস্যদের নিয়োগ করেন। অপসারণ যদি দেখি 317 নম্বর অনুযায়ী, ধারা 317 নম্বর অনুযায়ী মানে আর্টিকেল 317 নম্বর অনুযায়ী পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান আর অন্য কোনো সদস্যকে রাষ্ট্রপতি কেবলমাত্র তাদের পদ থেকে অপসারণ করতে পারেন যদি তারা অনুচ্ছেদ 145-এর অধীনে অসদাচরণের জন্য দোষী সাব্যস্ত হন। এটা শুধুমাত্র সুপ্রিম কোর্টের তদন্তের পরে ঘটতে পারে, তাদের অপসারণের জন্য রাষ্ট্রপতি দ্বারা এটার উল্লেখ করা হচ্ছে। মেয়াদ যদি দেখি, কমিশন একজন চেয়ারম্যান আর অন্যান্য সদস্যদের নিয়ে গঠিত, জানি আমরা, যাদেরকে ভারতের রাষ্ট্রপতি নিয়োগ করে। সাধারণত কমিশন 9 থেকে 11 জন সদস্য নিয়ে গঠিত হয় ইউপিএসসি, যার মধ্যে চেয়ারম্যান হলেন একজন। আর ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের সভাপতি আর তার যারা যারা মেম্বার থাকে তাদের কার্যকালের মেয়াদ 6 বছর বা 65 বছর, এর মধ্যে যেটা আগে হবে সেক্ষেত্রেই তারা মানে তাদের মেয়াদ শেষ হবে। ইউপিএসসি বা রাজ্য পিএসসির সাথে সম্পর্কিত যেসব ধারাগুলো রয়েছে সেগুলো আমি তোমাদের আরও একবার এখানে বলে দিই। ধারা 315-তে রয়েছে রাষ্ট্র আর রাজ্যগুলোর জন্য পাবলিক সার্ভিস কমিশন প্রতিষ্ঠা। ধারা 316-তে রয়েছে সদস্যদের নিয়োগ আর মেয়াদ সম্পর্কে। ধারা 317-তে বরখাস্ত বা স্থগিতকরণ কমিশনের সদস্যদের। ধারা 318-তে কমিশনের সদস্য আর কর্মচারীদের চাকরির শর্তাদি সম্পর্কিত বিধি প্রণয়নের ক্ষমতা। ধারা 319-এ রয়েছে কমিশনের সদস্যদের পদ অধিগ্রহণের বিষয়ে নিষেধাজ্ঞা, অন্যথায় কমিশন সদস্যদের পদে অধিষ্ঠিত থাকার মেয়াদ বাতিল। ধারা 320-তে রয়েছে পাবলিক সার্ভিস কমিশনের কার্যাদি মানে কার্যাবলী আর কি। 321 নম্বর ধারায় রয়েছে পাবলিক সার্ভিস কমিশনের কার্যকাল বাড়ানোর ক্ষমতা। 322-এ রয়েছে পাবলিক সার্ভিস কমিশনের ব্যয় মানে খরচ। আর 323-এ রয়েছে পাবলিক কমিশনের প্রতিবেদন বিভিন্ন নোটিশ সম্পর্কে। নেক্সট, সম্প্রতি কোন রাজ্যের হাইকোর্টের ভারপ্রাপ্ত বিচারপতি হিসাবে নিযুক্ত হয়েছেন শ্রী চন্দ্রশেখর? দেখো, ঝাড়খণ্ডের ভারপ্রাপ্ত বিচারপতি হিসাবে শ্রী চন্দ্রশেখর নিযুক্ত হয়েছেন। ঝাড়খণ্ড হাইকোর্ট 2000 সালে এস্টাবলিশড হয়েছিল। জুরিসডিকশন ঝাড়খণ্ড মানে ঝাড়খণ্ডেরই বিচার কার্য শুধু এখানে হয়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাঁচিতে ঝাড়খণ্ড হাইকোর্টে নতুন ভবন উদ্বোধন করেছেন রিসেন্টলি, আমরা জানি 550 কোটি টাকা ব্যয়, এটাও নোট করে রাখবে। পাশাপাশি হাইকোর্ট একটা রাজ্যের সর্বোচ্চ বিচার বিভাগ, আমরা জানি। প্রত্যেক হাইকোর্টে একজন প্রধান বিচারপতি এবং রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত অন্যান্য বিচারক থাকে। হাইকোর্টের প্রধান বিচারপতি সংবিধানের 217 নম্বর অনুচ্ছেদ 1-এর অধীনে রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন। ধারা 214 ভারতের প্রতিটা রাজ্যের একটা হাইকোর্ট থাকবে, ধারা 214-তে এটা বলা আছে। 217-তে বলা আছে এটা ভারতের হাইকোর্টের বিচারকদের নিয়োগ করবে আর কি, মানে নিয়োগ সম্পর্কে সবকিছু লেখা আছে। 231-এ কি লেখা আছে? দুটো বা তার ততোধিক রাজ্যের জন্য বা 2 বা ততোধিক রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য একটি সাধারণ হাইকোর্ট থাকতে পারে। যেমন আমাদের কলকাতার আর আন্দামানের ক্ষেত্রে কলকাতা হাইকোর্ট, মানে পশ্চিমবঙ্গ আর আন্দামানের ক্ষেত্রে কলকাতা হাইকোর্ট। কেমন? কলকাতা হাইকোর্ট ভারতের প্রাচীনতম হাইকোর্ট। বিবিধিবাগ কলকাতাতে রয়েছে, এটা ওয়েস্ট বেঙ্গলে। এটা হচ্ছে তোমার পশ্চিমবঙ্গ রাজ্য, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কেন্দ্রশাসিত অঞ্চল। এই দুটোর উপর এখতিয়ার রয়েছে, মানে এই দুটোর যা বিচার কার্য সবই তোমার কলকাতা হাইকোর্টে কিন্তু হয়, ঠিক আছে, পশ্চিমবঙ্গ আর আন্দামানের। হাইকোর্ট ভবনের যে নকশা, এটা বেলজিয়ামের ওয়াইপ্রেসের ক্লথ হলের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। 1862 সালের 1 জুলাই আমাদের কলকাতা হাইকোর্ট প্রতিষ্ঠিত হয়েছিল। বর্তমান প্রধান বিচারপতিকে টি.এস. শিবজ্ঞানম। দিল্লির কেন্দ্রশাসিত অঞ্চলে একমাত্র নিজস্ব উচ্চ বিচারালয়, এটা ভালো করে নোট করে রাখবে। আর আমরা যদি দেখি কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর কোথায় কোথায় বিচার কার্য হয়, দেখো, দাদরা নগর হাভেলির হয় বোম্বে হাইকোর্টে, পুদুচেরির মাদ্রাজ হাইকোর্টে, আন্দামান নিকোবরের কলকাতা হাইকোর্টে আর দিল্লির দিল্লি হাইকোর্টে। নেক্সট, রশ্মি শুক্লা কোন রাজ্যের নতুন ডিজিপি পদে নিযুক্ত হয়েছেন?
রশ্মি শুক্লা ইনি মহারাষ্ট্রের নতুন ডিজিপি পদে নিযুক্ত হয়েছেন। 1988 ব্যাচের আইপিএস অফিসার রশ্মি শুক্লা মহারাষ্ট্রের প্রথম মহিলা পুলিশ মহাপরিচালক মানে ডিজিপি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। দ্য ডিরেক্টর জেনারেল অফ পুলিশ ডিজিপি ইজ 3-star rank and the highest rank of police officer in Indian states and union territories. উট উৎসব কোথায় অনুষ্ঠিত হয়? দেখো, ক্যামেল ফেস্টিভ্যাল কোথায় অনুষ্ঠিত হয়? এটা হয় তোমার বিকানেরে। পর্যটন বিভাগ রাজস্থানের বিকানের জেলায় 2024 সালে 13 আর 15 জানুয়ারি উট উৎসব এখানে পালিত হবে আর কি। প্রত্যেক বছর জানুয়ারি মাস নাগাদই এটা হয়। বিকানের অঞ্চল তার উটের জন্য বিখ্যাত, যেগুলো তাদের শক্তি, সহনশীলতা আর সৌন্দর্যের জন্য পরিচিত। দেখো, রাজস্থানে আরো কত কত উৎসব হয়, সেগুলো খুবই আসে তোমাদের পরীক্ষায়, একবার আমি বলে দিই। মেওয়ার ফেস্টিভ্যাল হয় উদয়পুরে, উইন্টার ফেস্টিভ্যাল মাউন্ট আবুতে, কাইট ফেস্টিভ্যাল ইন্টারন্যাশনাল কাইট ফেস্টিভ্যাল জয়পুর, লিটারেচার ফেস্টিভ্যাল জয়পুর, বানেশ্বর ফেয়ার দুনগেরপুর, ডেজার্ট ফেস্টিভ্যাল জয়সালমীর, ক্যামেল ফেস্টিভ্যাল বিকানের, নাগপুর ফেয়ার নাগপুর, পুষ্কর ফেয়ার পুষ্কর এবং এলিফ্যান্ট ফেস্টিভ্যাল জয়পুর। এর মধ্যে এলিফ্যান্ট, কাইট ফেস্টিভ্যাল এগুলো তোমাদের প্রচুর কিন্তু জিজ্ঞাসা করা হয়। ডেজার্ট ফেস্টিভ্যাল, ক্যামেল ফেস্টিভ্যাল এগুলো প্রচুর আসে। ঠিক আছে, নেক্সট, কোন রাজ্যের মুখ্যমন্ত্রীর সেক্রেটারি পদে নিযুক্ত হয়েছেন বাসবরাজু এস? বাসবরাজু এস ইনি ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীর সেক্রেটারি পদে নিযুক্ত হয়েছেন। ছত্তিশগড়ের প্রথম আদিবাসী মুখ্যমন্ত্রী হচ্ছেন বিষ্ণুদেও সাই। ইনি 2020 থেকে 2022 সালের মধ্যে বিজেপির রাজ্য সভাপতি হয়েছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রথম মেয়াদে কেন্দ্রীয় ইস্পাত প্রতিমন্ত্রীও ছিলেন ইনি, আর রায়পুর কেন্দ্র থেকে লোকসভা সদস্যও ছিলেন। উৎসব এখানে কি কি দেখা যায়? মাঘী পূর্ণিমা, বাস্তার দুশেরা, গুরু ঘাসিদাস বা সঞ্জয় ন্যাশনাল পার্ক, ইন্দ্রাবতী ন্যাশনাল পার্ক, কাঙ্গার ভ্যালি ন্যাশনাল পার্ক, এগুলো এখানকার ইম্পর্টেন্ট ন্যাশনাল পার্ক। রাজ্যপাল বিশ্বভূষণ হরিচন্দন, রাজধানী ছত্তিশগড়ের রায়পুর। প্রতিষ্ঠা সাল 2000 সাল। নেক্সট, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনে ভারতের রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত হয়েছেন কে? ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনে ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হয়েছেন সেন্থলি পান্ডিয়ান। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন গঠিত হয় 1995-এ। এর হেডকোয়ার্টার সুইজারল্যান্ডের জেনেভাতে রয়েছে। টোটাল 164টা মেম্বার কান্ট্রি রয়েছে। ডিরেক্টর জেনারেল ইনগোজি ওকনজো আইভেলা। নেক্সট, কোন ব্যাংক সম্প্রতি সম্মান রূপে ক্রেডিট কার্ড চালু করছে? সম্মান নামের একটা রূপে ক্রেডিট কার্ড চালু করছে ইন্ডাসইন্ড ব্যাংক। ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়ার সাথে পার্টনারশিপে ইন্ডাসইন্ড ব্যাংক সম্প্রতি ইউপিআই সুবিধার সাথে সজ্জিত ইন্ডাসইন্ড ব্যাংক সম্মান রূপে ক্রেডিট কার্ড চালু করছে। সরকারি সেক্টরের কর্মচারীদের জন্য চালু করা এই কার্ডটা বিভিন্ন ধরনের বিশেষ অফার দিয়ে ডিজাইন করা হয়েছে। ইন্ডাসইন্ড ব্যাংকের চিফ এক্সিকিউটিভ অফিসার সুমন্ত কাটপালিয়া 24 মার্চ 2020-তে ইনি নিযুক্ত হয়েছেন। প্রতিষ্ঠা যদি আমরা দেখি করেছিলেন এটা এসপি হিন্দুজা। প্রতিষ্ঠিত হয় 1994-এ। সদর দপ্তর মুম্বাইয়ে রয়েছে ইন্ডাসইন্ড ব্যাংকের। নেক্সট, আগের দিনের হোমওয়ার্কগুলো সবাই মিলিয়ে নাও। সূর্যকিরণ ভারত আর কোন দেশের মধ্যে একটি যৌথ সামরিক মহড়া? সূর্যকিরণ ভারত আর নেপালের মধ্যে একটা জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ। কার রাজত্বে হুনরা ভারত আক্রমণ করেছিল? স্কন্দগুপ্ত। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, কাকে ভারতের ম্যাকিয়াভেলি বলা হতো? আর মহারাজাধিরাজ উপাধি ধারণকারী প্রথম গুপ্ত শাসক কে ছিলেন? এগুলো শেষকালে আজকে কমেন্টে জানো। এগুলো তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো। তোমাদের আরও একবার বলে দিই, 2023-এর যে কারেন্ট অ্যাফেয়ার্সের ইয়ার বুক, এটা লঞ্চ হচ্ছে তোমার বৃহস্পতিবার, অর্থাৎ 18 জানুয়ারি তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের ইয়ার বুক লঞ্চ হবে। আর 18 জানুয়ারি 10 AM থেকে তোমাদের 10টা থেকে পুরো বছরের কারেন্ট অ্যাফেয়ার্সের ম্যারাথন ক্লাস হবে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা ধরে। ঠিক আছে, এগুলো সব কিছুর নোটিফিকেশান বা সিডিউল তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। যারা যারা টেলিগ্রামে যুক্ত নেই, যুক্ত হয়ে যাও, ওখান থেকে তোমরা সব নোটিফিকেশান পেয়ে যাবে। এবারে আমরা 14 জানুয়ারি 2024-এ যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো ছিল সেগুলো একবার রিভিশন করে নেবো কুইক। যারা যারা লাইভে রয়েছে দেখো উত্তর করতে পারো কিনা। ভারতের দীর্ঘতম সেতুর নাম কি? ভারতের দীর্ঘতম সেতুর নাম কি? অটল বিহারী বাজপেয়ী সেউরি নভাস সেবা অটল সেতু। স্বচ্ছতা সর্বেক্ষণ 2023-এর 1 লাখের বেশি জনসংখ্যার বিভাগে কে সবচেয়ে পরিচ্ছন্ন শহরের পুরস্কার পেয়েছেন? মানে কোন শহর সবচেয়ে পরিচ্ছন্ন শহরের পুরস্কার পেয়েছে? তো সেক্ষেত্রে আমাদের ইন্দোর এবং সুরাট ছিল। ভারতীয় নৌবাহিনীর বহুজাতিক মহড়া
মিলন 24 কোথায় আয়োজিত হবে? এটা বিশাখাপত্তনমে আয়োজন করা হয়েছে। ঠিক আছে। হুন্ডাই মোটর ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে কে সম্প্রতি নিযুক্ত হয়েছেন? দীপিকা পাড়ুকোন। জাগ্রেব ওপেন 2024 কুস্তি টুর্নামেন্ট কোন ভারতীয় 57 কেজি বিভাগে স্বর্ণপদক জিতেছে? আমান শেহরাওয়াত। আন্তর্জাতিক হকি ফেডারেশনের হকি টুর্নামেন্ট সম্প্রচারের জন্য কার সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে? ভায়াকম 18। সেরিং তোবগে কোন দেশের প্রধানমন্ত্রী পদে পুনরায় নির্বাচিত হয়েছেন? ভুটান। প্রতিরক্ষা মন্ত্রকের অ্যাডিশনাল সেক্রেটারি এবং ডিরেক্টর জেনারেল হিসাবে কেন্দ্রীয় সরকার কাকে নিযুক্ত করেছে? সমীর কুমার সিনহা। 27তম জাতীয় যুব দিবস পালন করা হয়েছে কোন শহরে? নাসিক। সম্প্রতি প্রয়াত উস্তাদ রশিদ খান কে ছিলেন? সঙ্গীত শিল্পী। কোন দেশের বিজ্ঞানীরা সয়েল তৈরি করেন যেটা উদ্ভিদের বৃদ্ধিকে ত্বরান্বিত করে? সুইডেন। এগুলো ছিল তোমাদের আগের দিনের কারেন্ট অ্যাফেয়ার্স। ইউজফুল বলে মনে হলে অবশ্যই সবাই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। আর প্রতিদিন সকাল 6টার সময় এইভাবেই কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে প্রচুর স্ট্যাটিক জিকে আপডেটের জন্য তোমরা নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো। আর কমেন্ট বক্সে অবশ্যই ফিডব্যাক জানিও, যাতে করে আমরা তোমাদের জন্য আরও বেটার এই সেশনটা প্রোভাইড করতে পারি। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে 10টার সময়। হ্যাভ এ গ্রেট ডে।